Hello guys, welcome to my channel. This is সুশান্ত গিরি। আমরা আজকে একটি সুন্দর কবিতা পড়ব। সেই কবিতার নাম হচ্ছে The Bengal Sailor, which is written by সরোজিনী নাইডু। এই কবিতাটা পড়ার আগে আমরা একটু কবির সম্বন্ধে সংক্ষিপ্ত একটু ধারণা নেব। সরোজিনী নাইডু কে বা সরোজিনী নাইডুর সম্বন্ধে যে ন্যূনতম যে নলেজ বা জ্ঞান আমাদের দরকার সেইটুকু আমরা জেনে নেব। এই সরোজিনী নাইডু ছিলেন প্রখ্যাত একজন ভাষাবিদ অঘোরনাথ চট্টোপাধ্যায় ও বরদা সুন্দরী দেবীর কন্যা, যিনি 13ই ফেব্রুয়ারি 1879 সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী। আমরা সকলেই জানি যে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে পরিচিত। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবে ভূষিত হন। এই সরোজিনী নাইডু, যিনি গান্ধীজি, মহাত্মা গান্ধী, এনার প্রত্যেক কথা বা প্রত্যেক চলবার যে মুহূর্তগুলোকে তিনি অনুসরণ করতেন, এই সরোজিনী নাইডু। একদম সংক্ষিপ্তভাবে জানব। সরোজিনী নাইডুকে আমরা এটা ভাবেও জানি, তার যে কবিতা বা তার যে ছন্দ মাধুর্য, লেখার যে শৈলী, যেরকম ঠিক আমরা W.B. ইয়েটস আমরা কবিতা পড়েছি বা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা পড়েছি, আমরা বিভিন্ন কবির আমরা কবিতা পড়েছি। তার মধ্যে এই যে সরোজিনী নাইডুর যে লেখা কবিতা, ছন্দ মাধুর্য বা কল্পনা শক্তি বা বাস্তবতার প্রতি যে তিনি মুগ্ধ বা মুখরিত, তার জন্য মহাত্মা গান্ধী ওনাকে কি বলতেন, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে ভূষিত করেছিলেন সরোজিনী নাইডুকে। একদম অল্প বিস্তরই আমরা জানব। সরোজিনী নাইডুর বেশ কয়েকটা গ্রন্থ, বিশেষ পপুলার বা জনবহুল গ্রন্থ ছিল। তিনি অনেকগুলো ভাষায় দক্ষ ছিলেন। তিনি উর্দু, তেলেগু, ইংরেজি, বাংলা, পার্সিক, এই সমস্ত ভাষায় তিনি কিন্তু খুবই দক্ষ ছিলেন। তার বিখ্যাত অনেক লেখা রয়েছে, তার মধ্যে যেরকম ধরুন অ্যান ইন্ডিয়ান লাভ সং, অটাম সং, করমন্ডল ফিশার্স, ক্র্যাডেল সং, হারভেস্ট হিম, এরকম অনেক কিছুই রয়েছে। তিনি সরোজিনী নাইডু 1949 খ্রিস্টাব্দে 2রা মার্চ 3:30 লখনৌতে গভর্নমেন্ট হাউসে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলে প্রয়াত হন। আমরা মোটামুটি বেঙ্গল সেলার এই কবিতাটা জানার আগে মোটামুটি একটু সরোজিনী নাইডুর সম্বন্ধে আমরা অবগত হলাম। এবারে আমরা এই কবিতাটার নাম বেঙ্গল সেলার কেন বা বেঙ্গল সেলার কি আমরা একটু ভালো করে বুঝে নেব। আচ্ছা, এই বেঙ্গল সেলার আমরা পড়বার আগে এই বেঙ্গল সেলার কবিতাটি, তার সোর্স বা তার উৎস কি? এই কবিতাটির উৎস হয়েছে দ্য বার্ড অফ টাইম, যেটি 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি কবিতার সংকলন। আমরা এই কবিতাটি প্রথমে আমরা জেনে নেব, এটা হচ্ছে 24 লাইনের কবিতা। 24 লাইনের কবিতা এবং 6টি করে, প্রত্যেক স্তবকে 6টি করে লাইন রয়েছে। এরকমই 4টি কোয়াড্রেন্ট রয়েছে। এই কবিতার প্রথমে আমরা একটু রিসাইটেশন করে নিই, কবিতাটা কি কবিতার মধ্যে রয়েছে। বলছে, Bengal sailors are we who bear our shining loads to the temple fair. Who will buy these delicate bright rainbow-tinted circles of light, lustrous tokens of radiant lives,
for happy daughters and happy wives. Some are meet for the maiden's wrists, silver and blue as the mountain mists. Some are meet for the maiden's wrists, silver and blue as the mountain mists. Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are igloo with the bloom that clips to the limpid glory of newborn leaves. Some are like fields of sunlit corns, meet for a brown on her bridal morn. Some, like the flame of her marriage fire, are rich with the hue of her heart's desire, tinkling, luminous, tender, and clear, like her bridal laughter and bridal tear. Some are purple and gold-flecked clay, for she who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and gladdened fair sons on her faithful breasts, and serves her household in fruitful pride, and worships the gods at her husband's side. Guys, আমরা কবিতাটা পুরো রিসাইটেশন করলাম। এবারে আমরা জেনে নেব এই কবিতাটার লাইন বাই লাইন মিনিং এবং তার অভ্যন্তরীণ যে মিনিং সেটাও আমরা জেনে নেব কবিতার মাধ্যম দিয়ে। প্রথম কথা আমরা আসি যে দ্য টাইটেল বেঙ্গল সেলার কেন, বেঙ্গল সেলার নামটা কেন? বলছে এই বেঙ্গল সেলার নাম কেন, এই বেঙ্গল সেলার হু অ্যাক্ট অলমোস্ট লাইক এ স্টোরি টেলার। মানে এই বেঙ্গল সেলার এখানে একজন কবিতায়, এই কবিতায় একজন চুড়ি বিক্রেতা, তিনিও একজন মহিলা যিনি চুড়ি বিক্রি করছেন, যারা প্রায় গল্পকথকের কাজ করেন। তারা পাঠককে শুরুতে নিয়ে এসছেন মন্দির সংলগ্ন এক হইচই মেলার মাঠে। মানে যারা মেলা মানে চুড়ি বিক্রেতা, তারা মানে যারা চুড়ি সেলার, মানে যারা বেঙ্গল সেলার, তারা কি করে এখানে ওখানে করে চুড়ি বিক্রি করে ঘুরে। তারা বিভিন্ন মেলায় বা কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেও তারা কি করে ওই মানে মাথায় করে বোঝা করে তারা কিন্তু ওই চুড়িগুলো বিক্রি করে। তারা তাদের চুড়ির এই অসাধারণ ও বৈচিত্র্য প্রচার করেছেন। এই পাশাপাশি চুড়িগুলির ঝলমলের রং বর্ণনার মাধ্যমে, মানে এই যে চুড়ির যে বিভিন্ন তার যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, যে চুড়ির যা বৈচিত্র্য, চুড়ি বিভিন্ন রঙের, রং বেরঙিন চুড়ি, তার মাধ্যম দিয়ে সরোজিনী নাইডু তার নারী জীবনের প্রতিটি পর্যায়ে একটা নারী, সে তার কম বয়স একটা মেয়ে থেকে একদম নারী পর্যন্ত, সেই যে বয়সের যে প্রত্যেকটা পর্যায়ে এগুলো কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। আমরা প্রত্যেকটা লাইনের মানের সম্বন্ধে আমরা এগুলো বুঝে নেব। বলছে ফার্স্ট লাইন কি বলছে দেখো, বেঙ্গল সেলার্স আর উই হু বেয়ার। বলছে চুড়ি বিক্রেতা আমরা, যারা বহন করি। এখানে বলতে চাইছেন কি, এই লাইনটা থেকে আমরা যদি আমরা ইনার মিনিং এ আসি, এখানে চুড়ি বিক্রেতার মধ্যে কেউ একজন যে নিজের পরিচয় দিয়ে সবাইকে, মানে সবাই মানে যেখানে চুড়ি বিক্রি হয় বা চুড়ি বিক্রেতা, তো মানে এই কোনো মেলাতে বা কোনো অনুষ্ঠানে কোথাও গিয়ে চুড়ি বিক্রি করার সময় তিনি সবাইকে ডাক দিচ্ছেন এই চুড়িগুলো দেখতে। এবং স্ত্রী ও কন্যা, মানে এই চুড়িগুলো কাদের জন্য? বেসিক্যালি স্ত্রী ও বিভিন্ন ঘরের কন্যাদের জন্য এই চুড়িগুলো বিক্রির কথার জন্য তিনি ডাক দিচ্ছেন। পরের লাইন কি বলছে, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। মানে মন্দিরের মেলায় আমাদের চকচকে বোঝা। এখানে কি বলছে, এখানে এক উজ্জ্বল পণ্যদ্রব্য সমূহ, মানে যে মাথায় করে কি করছে, সেই চুড়ির যে মানে ঝোলা বা মাথায় নিয়ে একজন সেই মহিলা যিনি কি করছেন, চুড়িগুলোকে মানে বোঝাতে, মানে উজ্জ্বল পণ্যদ্রব্য বোঝাতে চুড়ি বিক্রেতাদের উজ্জ্বল চকচকে চুড়িগুলিকে বোঝানো হয়েছে। আচ্ছা, কি বলছে,
এখানে এই মন্দিরের মেলায় আমাদের এই চকচকে বোঝা বলতে তিনি মানে একজন মহিলা যিনি মাথার উপরে সেই ঝুড়িটাকে নিয়ে যাচ্ছেন, সেই ঝুড়িতে যেন কি হচ্ছে বিভিন্ন সূর্যালোকের আলো পড়ে বিভিন্নভাবে কি করছে ঝলমলে এবং চকচকে দেখাচ্ছে। সেগুলো কি জন্য নিয়ে যাচ্ছেন? এই নারী বা কন্যাদের বিক্রির জন্য। পরের লাইন বলছে হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইড। ডেলিকেট মানে কি স্যার? ডেলিকেট, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইড, বলছে কে কিনবে এই সব ব্রাইট উজ্জ্বল। ডেলিকেট মানে স্যার এই চুড়িগুলো খুবই সূক্ষ্ম এবং কি মানে সূক্ষ্ম কেন না, যেগুলো সূক্ষ্ম কেন না সেগুলো মেয়েদের হাতে, এই সূক্ষ্মটাকেও বোঝাতে তিনি বোঝাতে চাইছেন যারা মেয়ে বা স্ত্রী মানুষ তারা খুবই কি হয় কোমলতার মনের হয়, তার জন্য তিনি এই চুড়ির মাধ্যম দিয়ে মেয়েদের বা কন্যাদের কথা তুলে ধরেছেন যারা এই চুড়িগুলো মানে পরার জন্য তার কাছে ছুটে আসবে। রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, বলছে রামধনু রঙের আলোর বৃত্ত। রামধনু রঙের আলোর বৃত্ত, এখানে কি বোঝাতে চেয়েছেন কবি? তাহলে কি বলছে এই রেনবো টিন্টেড সার্কেল অফ লাইট, রামধনু রঙের আলোর বৃত্ত বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? বলছেন এইখানে এই ফেরিওয়ালা ব্যবসায়ী চিৎকারের মাধ্যমে তার বিক্রয় যে সামগ্রী বা জিনিসপত্রগুলো রয়েছে সেই চুড়িগুলির গুণগান করছেন। কি গুণগান করছেন? সেগুলি রামধনুর রঙের, মানে এই চুড়িগুলো যেহেতু তিনি চুড়ি বিক্রেতা, তিনি এমনভাবে বলছেন যাতে সাধারণ মানুষ বা যাদের সাধারণ মানুষের ঘরে যারা মহিলা বা মেয়ে কন্যা রয়েছে তারা যাতে ছুটে আসে এই চুড়িগুলোর প্রতি মানে নেওয়ার জন্য। তাই কবি বলছেন যে চুড়িগুলির গুণগান করছেন, সেগুলি রামধনু রঙের উজ্জ্বল চক্র একখা দিয়েছেন আর কি। রামধনুর আমরা দেখি রামধনুর রঙে কি কি রামধনুর রং হতে পারে? বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টা রঙের নানা রঙে রাঙানিত করেছেন কবি এই তার চুড়িগুলোকে রামধনু রঞ্জিত বলা হয়েছে কারণ আলোর আভা পতিত হয়ে তা থেকে বিভিন্ন রঙের প্রতিসরণ ঘটছে। মানে কবি তার নিজের চুড়ির প্রতি তিনি কি করছেন, তার চুড়িটা কত ভালো সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে বোঝাচ্ছেন, বিকজ সি ইজ আ ব্যাঙ্গেল সেলার। তিনি একজন চুড়ি বিক্রেতা, তার জন্য তিনি তার চুড়িগুলো কতটা ভালো বা নানা রঙে রাঙান্বিত সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে প্রতিস্থাপন করবার চেষ্টা করছেন। আচ্ছা, মুভ করি পরের লাইনে কি বলছে? বলছে লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস। লাস্ট্রাস মানে কি? লাস্ট্রাস মানে হচ্ছে উজ্জ্বল। এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে ছোট ছোট ওয়ার্ডগুলোকে খাতায় লিখে মুখস্থ করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা এই কবিতার লাইনগুলোকে মনে রাখতে পারবো। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস, উজ্জ্বল জীবনের অতুজ্জ্বল চিহ্ন। আমরা যদি আরো ভালো করে ভেঙে পড়ি জিনিসটা, লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস কি বলতে চেয়েছেন কবি? লাস্ট্রাস বলছে এখানে এই যে চুড়িগুলি, এই যে সমস্ত চুড়ি একজন চুড়ি বিক্রেতা নিয়ে এসেছেন শুধুমাত্র অলংকার, মানে তার যে শুধুমাত্র কেউ একজন কিনবে অলংকার হিসেবে ব্যবহার করবে তেমনটা নয়, ঠিক আছে, বরং সুখ ও প্রাণবন্ততার এক গভীর প্রতীক হয়ে উঠেছে। ভালো করে বোঝো কি বলছে। এই চুড়িগুলি যে চুড়ি বিক্রেতা যে চুড়ি নিয়ে এসছেন এখানে, সেগুলো কিন্তু কোনো অর্থ বা তার নিজের অলংকার হিসেবে তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, বরং সুখ। এই চুড়ি কিসের কিসের প্রতীক দেখাচ্ছে? প্রাণবন্ত, মনের মধ্যে একটা উচ্ছ্বাস, মনের মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে একটা তার কি উত্তেজনাপূর্ণ ভাব, এগুলো কিন্তু এই চুড়ি বোঝাতে চাইছে। পরের লাইন কি বলছে? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। এই যে এই চুড়িগুলো, এই যে বললাম লাস্ট্রাস টোকেন, এই উজ্জ্বল জীবনের অতুজ্জ্বল চিহ্ন। উজ্জ্বল জীবন কেন বলা হয়েছে? কারণ এই চুড়িগুলো পরে প্রত্যেককেই যেন কি হয়, প্রাণোচ্ছল মনে হয়, এবং একটা মহিলা বা স্ত্রী মানুষ বা কন্যা তাদেরকে কিন্তু এই চুড়ি, বিভিন্ন রঙের এই চুড়ি মানানসই। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস, সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য, তাদের জন্য এই চুড়িগুলো যারা সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য। এই লাইনটা কি বোঝাতে চেয়েছে? এই যে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস,
এই চুড়িগুলির গুরুত্ব এখানে বর্ণিত হয়েছে, যা বিভিন্ন বিভিন্ন স্তরে নারী জীবনের তার সৌভাগ্যতাকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? তারা কত ভাগ্যবান, তারা কত সুখী, তাদের সেই কথাগুলো এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। গাইজ, আমরা ফার্স্ট স্ট্যাঞ্জাটা পড়লাম, এবারে আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা থেকে আমরা পড়বো আবার। কি বলছে? সামার মিট ফর দ্য মেইডেন্স রিস্টস। মেইডেন্স, এই মেইডেন্স মানে কি? মেইডেন্স কথার অর্থ হলো কুমারী কন্যা, যাদের বিবাহ হয়নি। সামার মিট ফর আ মেইডেন্স রিস্ট, কুমারী কন্যার মণিবন্ধের জন্য কিছু। মানে কি? একটু আরো ভালো করে বুঝলি। বলছে ফর মেইডেন রিস্টস, এই চুড়িগুলো কাদের জন্য? এই চুড়িগুলো মেইডেন মানে যারা কুমারী মেয়ে, তাদের হাতের জন্য, তাদের জন্য মানানসই। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টস, এখানে কি করা হয়েছে? একটা সিমিলি, বাক্যালঙ্কার কবি সরোজিনী নাইডু ব্যবহার করেছেন তার কবিতা লেখার সময়। কি এখানে কম্পারিজন করেছেন, উপমা দিয়েছেন কার সঙ্গে? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টস, পাহাড়ি কুয়াশার মতো রূপালী ও নীল। এখানে আমরা আরো ডিটেলস এই লাইনটার মানে জানবো। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টস কিগুলো? বলছে, কবি বলছেন কুমারী মেয়ের হাতে মানানসই এই চুড়িগুলি, যাদের রং মানে কোন চুড়িগুলি? সেই চুড়িগুলি যাদের কুমারী মেয়ের হাতে মানায়। কোন রঙের? রঙের পর্বতের কুয়াশার মতো রূপলি। ঠিক যেমন পর্বতে আমরা দেখি, পর্বতের আশেপাশে বা যখন আমরা মানে এই শীতের সময় আসে, সেই সময় পর্বতের আশেপাশে আমরা যে একটা যে কুয়াশা দেখতে পাই, সেই কুয়াশার রং ঠিক কেমন? রূপলি ও আকাশী, যা সরলতা ও বিশুদ্ধতা প্রকাশ করে। ঠিক কুয়াশা দেখে যেন মনে হয় যে সেখানে নির্জন, তাদের মধ্যে কোনো মানে কি বলবো, কোনো রাগ, কোনো হিংসা, কোনো মানে কঠিনতা মনের মধ্যে নেই। এখানে কবি এটাই বর্ণনা করতে চাইছেন তার চুড়ি বিক্রেতার মাধ্যম দিয়ে। চুড়ি বিভিন্ন স্তরের পর্যায়ের ভাগ মাধ্যম দিয়ে কবি এই জিনিসগুলোকে বর্ণনা করেছেন, প্রকাশ করেন। আচ্ছা, পর্বতের কুয়াশা এখানে নির্মল প্রকৃতিকে নির্দেশ করে। নির্মল কথার অর্থ হলো নির্মল প্রকৃতিকে নির্দেশ করে, যেটি একটি কুমারী মেয়ের পবিত্রতা ও বিশুদ্ধতাকে প্রতিফলিত করে। ভালো করে বোঝো। তাহলে কি বলছে? সাম আর মিট ফর দ্য মেইডেন রিস্টস, আমরা প্রত্যেক দুটো লাইন করে পড়বো। সাম আর মিট ফর দ্য মেইডেন রিস্টস, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টস। দেখো, রিস্টস অ্যান্ড মিস্টস, এই যে এগুলো হচ্ছে কাপলেট। এইরকম যখন দুটো লাইনের রাইমিং একই হয় তখন আমরা সেটাকে বলি লিটারেচারের ভাষায় কাপলেট। আচ্ছা, সাম আর মিট ফর দ্য মেইডেন রিস্টস, এই যে মণিবন্ধনগুলো বা এই যে চুড়িগুলো, এটা কাদের জন্য? মেইডেন রিস্টস, এইটা হচ্ছে কুমারী মেয়েদের জন্য। কেমন? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্টস। সিলভার অ্যান্ড ব্লু বললাম একটু আগে যে এগুলো কিসের প্রতীকী দেখাচ্ছে? রূপলি ও আকাশী, যা সরলতা ও বিশুদ্ধতাকে প্রকাশ করে। পর্বতের কুয়াশা এখানে নির্মল নির্দেশ করে, যেটি একটি কুমারী মেয়ের পবিত্রতা ও বিশুদ্ধতাকে। ঠিক একটা কুমারী মেয়ে যতটা পবিত্র বা তার বিশুদ্ধতা বা তার মনের মধ্যে যে কোনো জটিলতা বা সেরকম কিছু নেই, সেইটাকে বর্ণনা করে। আই হোপ এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আবার পরের দু লাইনে আসি। সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। আচ্ছা, তার মানে আমরা এই যে এর আগের স্ট্যাঞ্জাতে আমরা দেখে নিলাম কি, যে এখানে কবি বলতে চাইছেন তার চুড়িগুলোর গুরুত্ব সম্বন্ধে। আমরা এই বললাম যে ঠিক রূপলি, আকাশী, কুয়াশার মতো। এই কুয়াশার মতন কথা অর্থ হলো এই চুড়িগুলো কাদের জন্য? তাদের জন্য যারা মেইডেন, যারা কুমারী, তাদের জন্য এই চুড়িগুলি। আর এটা কি রিপ্রেজেন্ট করছে? আমরা এখান থেকে কি বুঝলাম? যে এখান থেকে সেই কুমারী মেয়েদের নির্মল এবং কি পবিত্রতা বা বিশুদ্ধতাকে সেখান থেকে বর্ণনা করছেন কবি সরোজিনী নাইডু। সামার ফ্ল্যাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, দারুণ লাইন। কি বলছেন কবি? এটার মানে কি? সামার ফ্ল্যাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ দ্য উইটল্যান্ড স্ট্রিম। কি বলছেন কবি? এখানে বলছেন কিছু ভেসে ওঠা স্বপ্নের কুড়ির মতো, কিন্তু জংলি নদীর শান্ত স্রোতের মতো। কি বলছেন কবি লাইনটা? এই যে ফ্ল্যাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম,
আচ্ছা, সেই মেয়ের কথা বলেছেন কবি যে বয়সে মেয়েদের কথা প্রকাশ করে যারা সদ্য তারুণ্যের বলছে কি তারুণ্যের ভাবপ্রবণ স্বপ্নে বিভোর। মানে বোঝো কি বলছেন, মানে সরোজিনী নাইডু তিনি বলতে চাইছেন সেই সমস্ত মেয়ের কথা যারা যারা এখন তরুণ, যারা স্বপ্নে বিভোর, যারা স্বপ্নের মধ্যে ভাবাপন্ন। ফুটন্ত কুঁড়ি, ঠিক যেমন একটা ফুলের কুঁড়ি, সদ্য ফুটে ওঠা কুঁড়ি, সেই কুঁড়িও যেন একটা সময় ভাবে সে ফুলে পরিণত হবে, ঠিক তেমনি একটা তরুণের ভাব মনের মধ্যে কি, মানে তরুণ বা তারুণ্যের মনে কি ভাব আসে, সে সদ্য বিবাহের আশায় আসন্নিত হয়। সে তার মনের মধ্যে তার ভালোবাসা বা তার ভালোবাসার রাজকুমারকে খুঁজে পেতে চায়। সেই তরুণের মনের মধ্যে সে তার ভাবনাটা, এটাই কিন্তু সরোজিনী নাইডু বোঝানোর চেষ্টা করছেন। ট্রাঙ্কুইল ব্রো অফ উডল্যান্ড ড্রিম। ট্রাঙ্কুইল ব্রো কি বলছেন এখানে, বলতে কি বোঝানো হয়েছে, এই তারুণ্যের বলছে কি এই তারুণ্য বা তরুণী সরলতা ও ভাবপ্রবণতা বোঝাতে এই দৃশ্যকল্প ব্যবহৃত হয়েছে যা রুক্ষ বাস্তব থেকে অনেক দূরে। ঠিক আছে, কি বলছেন, এই দৃশ্যকল্প ব্যবহৃত হয়েছে যা রুক্ষ বা বাস্তব থেকে অনেকটা দূরে। কারণ কি আমরা জানি যে এই যারা কম বয়সী বা তরুণ তাদের কি মনের মধ্যে চলে, তারা সদ্য তারা একটা স্টেজে বা একটা স্তরে এসে পৌঁছয়, তারা কি স্বপ্ন দেখা শুরু করে, তাদেরও বিবাহ হবে, তারাও একটা বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, তারাও তাদের স্বপ্নের বা তাদের যে মানে তারা যার সঙ্গে জীবন সঙ্গী হবে বা নতুন জীবনে যার সঙ্গে সে মানে বাদবাকি জীবনটা কাটাবে, সে তাদের স্বপ্নে সেই তরুণদের কথা বলা হয়েছে, তারা কিন্তু সেই স্বপ্নেই বিভোর থাকে। ঠিক যেমন একটা ফুলের কুঁড়ি কি হয়, ফুলের কুঁড়িও সে একটা সময় কিসে পরিণত হয়, ফুলে পরিণত হয়, ঠিক তেমনি একটা তরুণীও বা তারুণ্য ভাবও তার একদিন সে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তারই স্বপ্নে বিভোর থাকে এই কুমারী তারুণ্যরা। এখানে এটা বোঝানোর চেষ্টা করেছেন কবি। পরের আমরা লাইনে আসবো, দ্বিতীয় স্ট্যাঞ্জা বলছে সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। এইটার মানে কি, কিছু কিছু প্রস্ফুটিত কুঁড়ির মতো সদ্য জন্মানো পাতার মতো নির্মল মহিমান্বিত। আমরা একটু ভালোভাবে সরলভাবে আমরা এই কবিতাটাকে, এই দুটো লাইনটাকে আমরা বুঝে নেব। কি বলছেন কবি, বলছে অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। মানে বলতে চাইছেন প্রদীপ্ত অর্থাৎ দীপ্যমান। এখানে প্রস্ফুটন বলতে কুঁড়ি বা ফুলের কথা বোঝানো হয়নি, রূপক অর্থ ব্যবহার করা হয়েছে। এখানে একটা মেটাফর ইউজ করা হয়েছে। কি রূপক অর্থে এটি রং যা যৌবনের দীপ্তিকে বোঝানো হয়েছে। যৌবন, এই প্রত্যেক মেয়ে বা তারা তাদের একটা, আমরা প্রত্যেকেই যারা মেয়ে হোক বা ছেলে হোক, এখানে বেসিক্যালি সরোজিনী নাইডু তিনি মেয়ের কথাই তুলে ধরেছেন। তারা একটা যৌবনের সময় আসে, সেই যৌবনের যে দীপ্তি বা তার যে যৌবনিক যে ভাব, সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। নির্মল অর্থাৎ শুদ্ধ ও স্বচ্ছ ও প্রাকৃতিক, এটা বোঝানোর চেষ্টা। নির্মল কথার অর্থ হলো শুদ্ধ, স্বচ্ছ ও প্রাকৃতিক। সুতরাং এই অভিব্যক্তির অর্থ হলো আমরা বলতে পারি যে কিছু কিছু চুড়ি কচি সবুজ পাতার মতো নবজীবনের রঙে প্রাণোচ্ছল। মানে বোঝো এই চুড়ি থেকে, মানে আমরা দোকানে, আমরা এই বিভিন্ন মেলার দোকানে আমরা যাই এবং চুড়িগুলো বিভিন্ন দোকানের মাধ্যমে আমরা চুড়ি দেখি। কিছু চুড়ি আছে যারা বয়স্করা পরে, সেই চুড়িটা হয়তো কম বয়সী যারা তরুণ বয়সী তারা যদি সেই চুড়িটা পরে তাদেরকে কিন্তু মানানসই হবে না, বা তারা আর একটু যদি তরুণের থেকে মধ্যবর্তী যাদের বয়স, তারা যদি সেই চুড়ির বিভিন্ন রকমের স্তর ওয়াইজ চুড়ির ভাগ আছে, তো সেই চুড়িটা যদি সেই কম বয়সী তরুণীরা পরে তাদেরকেও ভালো লাগবে না। তা কিছু চুড়ি আছে, সেই চুড়ি থেকেই কবি সামাজিক একটা বৈচিত্র্যকে তুলে ধরেছেন। কি বলছেন এখানে, যে কিছু কিছু চুড়ি কচি সবুজ পাতার মতো, মানে ঠিক তরুণ বয়স যেরকম একটা মেয়ে বা তার যারা তরুণ বয়সী মেয়ে, তাদের জন্য যে চুড়ির যে স্তর বা তার যে ভাগ, তার সেই চুড়ির বৈচিত্র্য থেকেই কবি কিন্তু তরুণীদের কথা তুলে ধরেছেন। গাইস, আমরা দ্বিতীয় স্ট্যাঞ্জাটাও পড়লাম, প্রথম স্ট্যাঞ্জাটাও পড়লাম। প্রথম স্ট্যাঞ্জা থেকে আমরা কি বুঝলাম, প্রথম স্ট্যাঞ্জা থেকে আমরা বুঝলাম যে একজন চুড়ি বিক্রেতা, সে তার চুড়ি বিক্রেতার
মানে চুড়ি বিক্রির মাধ্যম মানে চুড়ি বিক্রি করার জন্য তিনি ডাক দিচ্ছেন গ্রামবাসী বা তার লোকজনকে যে এই চুড়ি যাতে তারা কিনে, এবং একজন চুড়ি বিক্রেতা যে মাথায় বোঝা করে নিয়ে গিয়ে মেলায় মেলায় চুড়ি বিক্রি করে, বিভিন্ন মেলায় এখনো আছে, যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এখনো যদি আমরা বিভিন্ন মেলায় যাই বা কোনো দেখবে মন্দিরে এখানে ওখানে কোথাও মেলা হলে বিভিন্ন চুড়ি বিক্রেতারা চুড়ি বিক্রি করে। এবং দ্বিতীয় স্ট্যাঞ্জাতে কবি যে সরোজিনী নাইডু যেটা বোঝাতে চেয়েছেন সেটা কি, সেই চুড়ির কথা যে চুড়ি তরুণীদের মনে তরুণীদের জন্য, সেই চুড়িটা, যে চুড়িটা দ্বিতীয় স্ট্যাঞ্জা বা দ্বিতীয় স্তবক থেকে আমরা বুঝতে পারছি। একদম কিরকম, কিছু চুড়ি বললেন যে সবুজ পাতার মতো, সবুজ পাতা ঠিক যেমন কচি সদ্য জন্মানো পাতা, ঠিক তেমনি সেখানে তরুণীর কথা বলা হয়েছে, সেই তরুণী যে সদ্য সে বিবাহের স্বপ্নে বিভোর। আমরা তৃতীয় স্ট্যাঞ্জাতে আসবো। তৃতীয় স্ট্যাঞ্জাতে কি বলছে দেখো, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্নস মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। মানে কিছু কিছু সূর্যালোকিত ভুট্টার ক্ষেতের মতো বিবাহের সকালের নববধূর জন্য। আচ্ছা, কি বলছেন কবি আমরা একটু বুঝে। আবার কিছু চুড়ি আছে যেগুলো বিয়ের কনের হাতে মানানসই, মানে যে নববধূ যে বিয়ে করতে যাবে বা বিয়ের কনে তার জন্য মানানসই। সেগুলো কি রক্তিম আভা। রক্তিম আভা মানে সেগুলো দেখতে খুব লাল, ডার্ক রেড। আভা তার হৃদয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন। মানে কবি বলতে চাইছেন যারা সদ্য বিবাহের মুহূর্তে রয়েছে তাদের জন্য যে চুড়ি, তারা বেসিক্যালি যারা নতুন বিবাহ করতে যায় তারা কি শাঁখা এবং ওই যে বলে না মহিলারা পরে পোলা, এগুলো বিভিন্ন রকমের, তারা একটা নতুন আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত হয়। কিরকম, যে তারা একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তাদের মধ্যে একটা প্রাণোচ্ছল দেখা দেয় কি, যে তারা একটা নতুন জীবনের শুরু করতে যাচ্ছে। এই চুড়ি বিক্রেতার মাধ্যম দিয়ে সরোজিনী নাইডু একটা বিবাহ জীবনের যে মেয়ে, তার জীবনের কথা কিন্তু তুলে ধরছেন। প্রস্ফুটিত কুঁড়ি আসলে তরুণী জীবনের সেই পর্যায়কে নির্দেশ করে যে নবজীবনের সূচনার স্বপ্নে মশগুল। মানে বললাম যে নবজীবন, নতুন জীবন তার শুরু হতে চলেছে। এতটা পর্যন্ত একটা জীবন ছিল, সে তার নিজের ঘরে বাদবাকি জীবনটা যে কাটিয়েছে, তরুণী বা কুমারী বয়সের জীবনটা কাটিয়েছে, এবং এরপর থেকে একটা নতুন জীবন, একটা নতুন পরিবেশে সে যাবে। এটাও যেমন চিন্তা বিষয়, তেমনি আবার একটা মনের মধ্যে প্রাণোচ্ছলও আছে, একটা যৌবনের যে কি বলবো, যে বহিঃপ্রকাশ, সেটাও কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি লাইনটা বলছে, সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার are rich with the hue of heart's desire. কিছু কিছু কি বলছেন, কিছু কিছু বিবাহের পবিত্র অগ্নিশিখার মতো, অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে রঙিন। দেখো কি বলছেন এখানে, আমরা দেখলাম যে some like the flame of her marriage fire। এখানে এটা বলতে চাইছেন, এই যে আমরা বললাম যে কিছু চুড়ি বিয়ের কনের হাতে মানানসই, এগুলো বললাম। এই যে তারপরে কি বলছেন সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, কিছু কিছু বিবাহের পবিত্র অগ্নিশিখার মতো। এখানে কবি সিমিলি ইউজ করেছেন, অগ্নিশিখার মতো, মানে ঠিক হোম অগ্নিশিখা। ঠিক বিবাহে, আমাদের হিন্দু ধর্মে এই যে বিবাহ করার সময় যেখানে কি হয়, অগ্নিশিখা থাকে, হোম, মানে যেখানে আমাদের হিন্দু ধর্মে কি হয়, বিবাহ করার সময় সামনে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করা হয়, আমরা সকলেই জানি। তো সেই অগ্নিশিখার মতো কবি এখানে বর্ণনা করেছেন যে কিছু কিছু বিবাহের পবিত্র অগ্নিশিখার মতো। সেই চুড়ির রংটা কেমন, ঠিক যেমন একটা হোম অগ্নিশিখা, যেখানে আগুন জ্বলছে, সেই আগুনের জ্বলার মতন যে তার যে ছাই, ঠিক তার মতন রঙিন। আবার বলছেন আর অথবা তার হৃদয়ের আকাঙ্ক্ষার রঙে রঙিন। হৃদয়ের আকাঙ্ক্ষা, তার মানে হৃদয়ের আকাঙ্ক্ষা কেমন, তিনি যেহেতু নতুন বিবাহে, কোনো মেয়ে যখন সে নতুন বিবাহে নববধূ হতে চলেছে, তার যে হৃদয়ের যে আকাঙ্ক্ষা, তার হৃদয়ের যে উচ্ছল, তার হৃদয়ের যে প্রাণোচ্ছল, ঠিক সেই রঙেই রাঙান্বিত
এটাও তিনি বলেছেন। ঠিক কেমন? টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার। টিঙ্কলিং মানে কি? যখনই নতুন চুড়ি পরে কোনো মেয়ে বা নববধূ, তার হাতের যে চুড়ির যে আওয়াজ বা শব্দ ঠিক কেমন আওয়াজ করে? টুংটাং করে আওয়াজ করে। লুমিনাস ঝলমলে, টেন্ডার কোমল, অ্যান্ড ক্লিয়ার এবং কি স্বচ্ছ, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। কি বলতে চাইছেন? অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে দাম্পত্যের হাসি আর অশ্রুর মতো। কেন বলা হয়েছে? কেন বলেছেন কবি? কারণ লাইক হার ব্রাইডাল লাফটার, যেমন এই নববধূর বিবাহের সঙ্গে যেমনই একটা প্রাণোচ্ছল ভাব রয়েছে, যেমনই একটা আনন্দ ভাব রয়েছে, যেমনই একটা উল্লাসিত ভাব রয়েছে, তেমনই আবার ঠিক আবার ব্রাইডাল টিয়ারও রয়েছে। কেন? কারণ সে তার অনেক মর্মস্পর্শী যে যে মানে কি বলবো, তাহলে কি না, দাম্পত্যের হাসি আর অশ্রুর মতো। এই অশ্রুর মতো বলতে সে যেহেতু তার নিজের ঘর, নিজের ভালোবাসার যে পরিবার, সমস্ত পরিজনকে ছেড়ে একটা নতুন পরিবেশে গিয়ে থাকবে, তারও একটা যে কষ্ট বা বেদনা বা যন্ত্রণা, সেটার জন্য কান্না। আবার ঠিক উল্টো দিকে তার এই যে নতুন একটা জীবন তার শুরু হতে চলেছে, নতুন একটা মানে পর্ব শুরু হতে চলেছে, তাতেই তার যে প্রাণোচ্ছল, তার আনন্দ, ঠিক যেমন একদিকে যেমন আনন্দ রয়েছে এবং তার প্রাণোচ্ছলও রয়েছে, ঠিক তেমনি অন্যদিকে দুঃখও রয়েছে, কষ্টও রয়েছে, যন্ত্রণাও রয়েছে। এই চুড়ি বিক্রেতার মাধ্যম দিয়ে নারীর একটা বৈচিত্র্যকে তিনি তুলে ধরলেন, যে নববধূ। তাহলে আমরা তৃতীয় স্ট্যাঞ্জা থেকে কি বললাম? দ্বিতীয় স্ট্যাঞ্জা থেকে আমরা দেখলাম যে যেখানে কবি সেই তরুণদের কথা বলছেন যারা সদ্য বিবাহের স্বপ্নে বিভোর, সেই সমস্ত মেয়েদের কথা তুলে ধরলেন। আচ্ছা, সেই চুড়িগুলোর বিক্রির মাধ্যম দিয়ে তরুণদের জীবনীটা বা তরুণীদের যে বৈচিত্র্য সেটা তুলে ধরলেন। আর তৃতীয় স্ট্যাঞ্জাতে কি বলছেন? এখানে নববধূর জীবনের বৈচিত্র্যটা তুলে ধরলেন। সেই নববধূদের যে চুড়ি বিক্রির মাধ্যম দিয়ে তিনি তার বৈচিত্র্যকে সবার সামনে উপস্থাপন করলেন, রিডারদের কাছে উপস্থাপন করলেন। ওকে গাইস, আমরা তৃতীয় স্ট্যাঞ্জাটা পড়লাম। এবারে আমরা দেখে নেব চতুর্থ স্ট্যাঞ্জাটা কি বলছে। সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কি বলছে? সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে for she who has journeyed through life midway. কিছু হলো বেগুনি এবং সোনালি ছিটে দেওয়া ধূসর তার জন্য যে জীবনের মধ্যপ্রান্ত অতিক্রান্ত। কি বলছে একটু পড়ে নি ভালো করে। বলছেন এই চুড়িগুলো তাদের জন্য যারা অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন। এর আগে আমরা পড়লাম নববধূর সম্বন্ধে, যারা সদ্য নববধূ হতে চলেছে, সেই চুড়িগুলোর মাধ্যম দিয়ে আমরা নববধূর বৈচিত্র্যকে তুলে ধরেছি। এখন আমরা যে স্ট্যাঞ্জাটা চতুর্থ স্ট্যাঞ্জাতে পড়ছি, একদম শেষের স্ট্যাঞ্জাতে, যারা যে সমস্ত মহিলা অভিজ্ঞতা সম্পন্ন, মানে কবি বোঝাতে চাইছেন সরোজিনী নাইডু, যারা বিবাহের পর অনেকটা জীবন বা সংসার জীবন পালন করে ফেলেছেন, তারই রং হলো গাঢ় এবং গভীর। তার মানে কি? তাহলে যারা অভিজ্ঞতা সম্পন্ন স্ত্রী মানুষ, তারা কিন্তু অনেকটাই গাঢ় রঙের গভীরের চুড়ি, এটা দিয়ে বিচার করা হচ্ছে যে গাঢ় রং, যে কোনো রং গাঢ় এবং গভীর রঙের চুড়িগুলোর মাধ্যম দিয়ে বিচার করা হচ্ছে তাদেরকে যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, যারা অনেকটা দিন বিবাহের পর সংসার জীবন পালন করেছেন। পরের লাইন কি বলছে? হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট। বলছেন হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড অ্যান্ড ক্ল্যাডেন্ড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট। মানেটা কি? বলছেন যার মমতাময়ী হাত, যার ভালোবাসার আশীর্বাদ, যিনি নিজের বিশ্বস্ত বক্ষে সন্তানকে লালন পালন করেছেন। কি বলছেন কবি? মানে যার মমতাময়ী হাত বলতে তিনি বলতে চাইছেন যিনি
এই যে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, চেরিস্ট মানে হচ্ছে লালন পালন করা, যিনি এই সংসার জীবন এতদিন করবার পর যিনি অনেক লালন পালন করেছেন, বাচ্চা বা সন্তানদেরকে তিনি লালন পালন করেছেন। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা ও আশীর্বাদে সন্তানরা বড় হয়ে উঠেছে। অ্যান্ড ক্লেডেড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, মানে যিনি নিজের বিশ্বস্ত বক্ষে সন্তানকে লালন পালন করেছেন। তার মানে একজন মা সে তার কি করে আমরা জানি। এখানে সরোজিনী নাইডু তিনি কি বর্ণনা করেছেন, তিনি সেই মহিলার কথা বলেছেন যিনি অনেকটা জীবন কাটিয়ে আসার পর তিনি সংসার যে ধর্ম তার মধ্যে তিনি প্রবেশ করে গেছেন, সেই মহিলাদের কথা কিন্তু তুলে ধরেছেন। তিনি সন্তানদের লালন পালন করছেন। আমরা জানি এই যে বলছে লাইনটা কি, যে and candid fair sons are faithful breast, মানে কি একটা সন্তানকে সে তার বুকে আগলে রেখে সে তাকে বড় করেছে। আমরা জানি একজন সন্তান সেফ বা সুরক্ষিত থাকে তার মায়ের বুকের মধ্যে আগলে থাকা সময়। এই পৃথিবীর সবথেকে সুরক্ষিত জায়গা কি, একটা মানে বক্ষে বা মায়ের বক্ষে আঁচলে থাকা বা আগলে রাখা, মায়ের যে আগলে রাখা এই যে জায়গাটা, এটা হচ্ছে কি সবথেকে সুরক্ষিত জায়গা, যেটা কবি সরোজিনী নাইডু এখানে কিন্তু বর্ণনা করেছেন। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এমনকি তিনি তার সন্ততিদের লালন পালন করার পরেও তিনি কিন্তু তার গৃহস্থ বা ঘরের যে সমস্ত কাজবাজ সেগুলোকে যথারীতিভাবে তিনি করেন। and worships the gods and her husband side, কি বলছেন, এই শেষের ঝাঁকের যে চুড়িগুলো তিনি সেই চুড়িগুলো তাদের জন্য বলছেন যারা তাদের সাংসারিক দায়িত্ব রয়েছে, যারা সাংসারিক দায়িত্ব পালন করছেন, সেই সমস্ত মহিলাদের জন্য এই শেষের সারির চুড়িগুলো। যাবতীয় কর্তব্য, সেই মহিলাদের কথা বলছেন, যাবতীয় কর্তব্য একজন মহিলা যিনি সাংসারিক ধর্মে থাকেন তাদেরকে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু করতে হয়। যাবতীয় কর্তব্য সন্তুষ্টির সাথে সন্তুষ্টভাবে তারা কি করেছে, পালন করেছেন। এবং সেই সঙ্গে স্বামীর পাশাপাশি থেকে গৃহদেবতার উপাসনাও চালু রেখেছেন। তার মানে তিনি তার সংসার ধর্মের সঙ্গে যেমন ঠিক সন্ততিদের লালন পালন করছেন, তেমনি তিনি তার স্বামীর এবং ভগবানের উপাসনাও করে চলেছেন সন্ততি এবং তার পরিবারের মঙ্গলময়ের জন্য। গাইস, আমরা 4টা স্ট্যাঞ্জা আমরা পড়ে নিলাম। আই হোপ অল অফ ইউ আন্ডারস্টুড। যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু সেই জায়গাগুলোকে সংশোধন করে দেব। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার কাছে কিন্তু যথারীতি ইকুইপমেন্ট বা সেই সমস্ত জিনিসপত্রগুলো নেই। সামনের দিকে আমি যখন আরো জিনিসপত্র আমার কাছে থাকবে তখন আরো ভালোভাবে আমি এই কবিতা বা বিভিন্ন সামনের দিকে যে সমস্ত গল্প কবিতা আমি যেন ভালোভাবে উপস্থাপন করব। আমার কাছে এই সময় বর্তমান এই সমস্ত ইকুইপমেন্টগুলো নেই। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ।